স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে। আমি রুমান আফরোজ রুমি। আমি আজকে তোমাদের পড়াবো ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাদশ অধ্যায় বাংলাদেশে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা। আজকের পাঠে আমরা শিখতে পারবো সামাজিকীকরণের ধারণা ও প্রভাব, সামাজিকীকরণের মাধ্যম ও গুরুত্ব, শিশু শ্রমের ধারণা, কারণ ও প্রভাব। আসো এবার আমরা মূল পাঠে চলে আসি। শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে খুবই ছোট থাকে। সে তার মনের ভাব প্রকাশ করতে পারে না। একমাত্র কোনো ধরনের শারীরিক অসুবিধা হলে সে কান্নার মাধ্যমে জানিয়ে দেয়। তো শিশু যখন ছোট থাকে সে শুধুমাত্র একটি ইন্দ্রিয় সর্বস্ব প্রাণী থাকে। যখন সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং সমাজের একজন মানুষে পরিণত হয়, সেই সমস্ত প্রক্রিয়াটাকেই বলা হয় সামাজিকীকরণ। শিশুর বেড়ে ওঠা শুরু হয় পরিবার থেকে এবং পরবর্তীতে সে একজন সামাজিক মানুষেও পরিণত হয়। সামাজিক মানুষে পরিণত হতে গিয়ে তাকে প্রতিনিয়ত খাপ খাওয়াতে হয় নতুন নতুন পরিবেশের সাথে। এই পরিবেশে তাকে অনেক বাধাবিঘ্নের সম্মুখীন হতে হয়। এই সকল প্রতিবন্ধকতা দূর করা খুবই জরুরি, তা না হলে শিশু ভীতিকর মানসিক বৈকল্য নিয়ে জন্মগ্রহণ করে। সামাজিকীকরণ কি এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে সামাজিক শিক্ষাটা কি। আমরা সমাজে বিভিন্ন পরিবেশে বড় হয়ে উঠি। এই বড় হওয়ার প্রক্রিয়ায় আমরা যা কিছু শিখি তাই আমাদের সামাজিক শিক্ষা। এই সামাজিক শিক্ষার মধ্যে রয়েছে বিশ্বাস, মূল্যবোধ ও নিয়ম নীতি। যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই সামাজিক শিক্ষা অর্জন করে সামাজিক মানুষে পরিণত হয়ে উঠি তাকে বলা হয় সামাজিকীকরণ। সামাজিকীকরণ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি চলতে থাকে জীবনব্যাপী, অর্থাৎ শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সামাজিকীকরণ প্রক্রিয়াটি চলতে থাকে। শিশু যখন জন্মগ্রহণ করে তখন সবার প্রথম সে তার সাহায্যটা পায় পরিবার থেকে। ধীরে ধীরে সে বড় হয়ে ওঠে এবং পরিবারের গণ্ডি পেরিয়ে সে সমাজের গণ্ডিতে পা রাখে। ধীরে ধীরে সমবয়সী বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সে বিভিন্ন সামাজিক নিয়ম কানুনের সাথে পরিচিত হয়ে ওঠে এবং সে সামাজিক জীবে পরিণত হয়। এভাবে শিশু দায়িত্ব, কর্তব্য, মূল্যবোধ, আদর্শ ইত্যাদি নিয়মকানুন শিখে সামাজিক মানুষে পরিণত হয় এবং সামাজিক জীব হিসেবে তার দায়িত্ব পালন করতে আগ্রহী হয়ে ওঠে। সমাজ জীবনে সামাজিকীকরণের প্রভাব ব্যাপক। সামাজিকীকরণে শিশুকে নিয়ম শৃঙ্খলা, রীতিনীতি মেনে একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। শিশুকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলে এবং সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। এই প্রক্রিয়ার মাধ্যমে শিশু সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে পারে। যেমন ধরো, আমরা প্রত্যাশা করি যে নারী এবং পুরুষ পরস্পরকে সহযোগিতার মাধ্যমে সমাজে অবস্থান করবে। শিশু এই প্রক্রিয়াটা শিখে নেয় এবং সমাজের দায়িত্বশীল মানুষ হিসেবে আচরণ করে। সামাজিকীকরণ শিশুকে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জনেও সহায়তা করে। এই সকল দক্ষতা ব্যবহার করে শিশু বিভিন্ন ধরনের ঝুঁকি ও সামাজিক সমস্যা মোকাবেলায় সচেষ্ট ভূমিকা পালন করে। এবারে আসো আমরা জেনে নিই সামাজিকীকরণের কি কি মাধ্যম আছে এবং তাদের গুরুত্ব কি। কথায় বলে পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ সহজে মানুষ নয়। মানুষ হওয়াটা শিখে নিতে হয়, আর এই শিখে নেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পরিবার। শিশুর সামাজিকীকরণ শুরু হয় পরিবারের মাধ্যমে। পরিবারে শিশুর বিভিন্ন চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটে। পরিবারের শিশু সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ব, আত্মত্যাগ, ভালোবাসা ইত্যাদি গুণাবলী অর্জন করে। পরিবারে যদি মা বাবার মধ্যে ভালো সম্পর্ক বিরাজ করে তাহলে শিশু সুস্থ মানসিকতা নিয়ে বড় হয়। কিন্তু যদি পরিবারে বিভিন্ন প্রকার অশান্তি থাকে তাহলে শিশু কিন্তু সেই সুস্থ স্বাভাবিক মানুষে পরিণত হতে পারে না। তার মধ্যে বিভিন্ন ধরনের মানসিক বৈকল্য দেখা দেয়। তাই সুস্থ সুন্দর পারিবারিক পরিবেশ একটি শিশুর সামাজিকীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো, অনেকেই যারা এই ধরনের পারিবারিক পরিবেশে বড় হয়, ধরো যেখানে মা বাবারা শিশুদের উপর অনেক অত্যাচার করে অথবা শিশুদের কথা শুনতে চায় না, আবার ধরো অনেক সময় হয় বাবা মার মধ্যে আলাদা হয়ে গেছে, সেখানে অনেক সময় বড় ভাই বোনেরাও শিশুদের প্রতি কিন্তু খারাপ ব্যবহার করে। সেই সমস্ত পরিবেশে কিন্তু শিশুকে বিকশিত হতে শিশু সুষ্ঠু পরিবেশ পায় না।
তো এই জন্য তোমরা যারা পরিবারে আছো তারা কিন্তু ছোট যারা আছে পরিবারের সদস্য তাদের প্রতি খুব ভালো ব্যবহার করবে এবং তাদের সাথে সবসময় সুন্দর আচরণ করবে এবং পরিবারে যাতে একটা সুস্থ পরিবেশ বজায় থাকে সেই ব্যাপারে সহযোগিতা করবে। এবং পরিবারে যারা অন্যান্য সদস্য আছে যেমন দাদা দাদি নানা নানি অথবা চাচা ফুপু বা মামা খালা যারা আছেন সেই সকল আত্মীয় স্বজনের সাথেও কিন্তু তোমরা ভালো ব্যবহার করবে, কারণ এই সব আত্মীয় স্বজন মা বাবা সবার ভালোবাসায় কিন্তু একটা শিশুর জীবন বিকশিত হয়। এরপরে সামাজিকীকরণের আরেকটি উপাদান হচ্ছে প্রতিবেশী। আমাদের চারপাশে যারা বসবাস করে তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী। এই প্রতিবেশীদের সাথে খেলাধুলা করতে গিয়ে তৈরি হতে পারে সমবয়সী দল। এই দলে সাথে খেলাধুলা করতে গিয়ে শিশু শিখতে পারে সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ব, ঐক্য এবং সমতা। তো প্রতিবেশীরা যেরকম আমাদের সামাজিকীকরণে অনেক বড় ভূমিকা রাখে, এই প্রতিবেশীদের ভূমিকায় কিন্তু আবার একটি পার্থক্য অনেক সময় লক্ষ্য করা যায়। আমরা শহরাঞ্চলে হয়তো আমরা প্রতিবেশীকে ভালোভাবে চিনতেও পারি না, অনেক সময় তাদের সাথে আমাদের নিয়মিত কথাও হয় না, কিন্তু গ্রামের প্রতিবেশীরা কিন্তু একে অপরের বন্ধুর চেয়েও আত্মীয়, অর্থাৎ যখন একজন বিপদে পড়ে তখন কিন্তু প্রতিবেশী সবার আগে দৌড়ে আসে এবং প্রতিবেশীর কাছ থেকে কিন্তু শিশু অনেক কিছু শিখতে পারে। তাদের মধ্যে এক ধরনের যে সামাজিক দায়িত্ববোধ সেটা কিন্তু প্রতিবেশীদের মাধ্যমে তৈরি হয় এবং তারা যে একে অপরের খেয়াল রাখে তার মাধ্যমে তার মধ্যে সহমর্মিতা সহযোগিতা তৈরি হয় এবং তাদের কিন্তু এই যে সমবয়সী দল যখন তৈরি হয় প্রতিবেশী মানে বিভিন্ন বাসার সমবয়সী শিশুরা যখন মিলে একসাথে খেলাধুলা করে তখন কিন্তু তাদের মধ্যে একটা সমতা বা ঐক্যের মনোভাব তৈরি হয়। সামাজিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র শিশু লেখাপড়াই শিখে না, এছাড়াও শিখতে পারে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, সহমর্মিতা, এই সকল গুণাবলী নিয়ে কিন্তু শিশু বড় হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু কিন্তু আদব কায়দা অর্থাৎ মানুষজনের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, নিয়ম কানুন, নিয়মানুবর্তিতা অর্থাৎ সময় মতো যে কাজটা করতে হবে সেই বোধটা কিন্তু শিশুর মধ্যে তৈরি হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান শিশুকে সুঅভ্যাস গঠনের ক্ষেত্রে সহায়তা করে। পাঠ্যপুস্তকের বিষয়বস্তুও শিশুর আচরণকে প্রভাবিত করে। এভাবে শিক্ষা প্রতিষ্ঠান একটি শিশুকে একটি সামাজিক যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে। শিশুর সামাজিকীকরণে খেলার সাথী পড়ার সাথী ভূমিকাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। শিশু কিন্তু এই খেলার সাথীদের আচরণ থেকে অনেক বেশি প্রভাবিত হয়। একজন ভালো খেলার সাথী পড়ার সাথীর কাছ থেকে শিশু যেমন অনেক ভালো গুণাবলী শিখতে পারে, তেমনি অনেক খারাপ গুণাবলী দ্বারা প্রভাবিত হতে পারে যদি তার খেলার সাথী পড়ার সাথী সঠিকভাবে নির্বাচন করা না হয়। কারণ এই খেলার সাথে পড়ার সাথে শিশুকে বিপদগামীও করতে পারে। আমরা আগেই বলেছি যে খেলার সাথে এবং পড়ার সাথে এর সাথে মেলার মাধ্যমে আমাদের ভালো এবং খারাপ দুটোই হতে পারে। এমন হতে পারে যে ধরো একটা ভালো শিক্ষার্থীর সাথে মিশে যে ক্লাসের সবচেয়ে খারাপ ফলাফলকারী ছাত্র তার ফলাফল ভালো হয়ে যেতে পারে, আবার উল্টোটাও হতে পারে, অর্থাৎ যে ভালো ফলাফল করে তার ফলাফল খারাপ হয়ে যেতে পারে। তো এই জন্য খেলার সাথে পড়ার সাথে নির্বাচন করা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিশুকে সুন্দর এবং সুষ্ঠুভাবে বড় করার জন্য আমাদের খুবই সতর্কতার সাথে খেলার সাথে এবং পড়ার সাথে নির্বাচন করতে হবে। এবারে আসো সামাজিকীকরণের আরেকটি উপাদান ধর্ম সম্পর্কে আলোচনা করি। ধর্ম হচ্ছে একটি বিশ্বাস। এই ধর্মীয় বিশ্বাস হচ্ছে সকল মানুষকে ন্যায় এবং কল্যাণের প্রতি আমন্ত্রণ জানানো এবং অন্যায় থেকে দূরে রাখা। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে তার মূল কথাই হচ্ছে তোমরা ন্যায় পরায়ণ হও, সৎ পথে চলো এবং অসৎকে ঘৃণা করো। ধর্ম মানুষকে ন্যায় পরায়ণ হতে শেখায়, ধর্ম মানুষকে মূল্যবোধ শেখায়, ধর্ম শেখায় অন্যের প্রতি সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ দেখাতে। তাই আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলব এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সম্প্রীতি বজায় রেখে চলব। দেখো, আমরা যদি ধর্মীয় অনুশাসন বা নিয়ম কানুন গুলো মেনে চলি তাহলে আমাদের কি হবে? ধর্মীয় অনুশাসন ও নিয়ম কানুন গুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা খারাপ কাজ করতে পারবো না, কারণ আমাদের মনে তখন সৃষ্টিকর্তার ভয় থাকবে যে এর ফলে আমাদের পাপ হবে এবং আমরা ওই ভয়ে যখন একজন শিশু একা থাকবে তখনও সে কোনো খারাপ কাজ করতে পারবে না। আর যখন সে খারাপ কাজ করবে না তখন সেটা কিন্তু তার সমাজ এবং রাষ্ট্র উভয়ের জন্যই খুবই
দায়িত্বশীল একটি কাজ হবে, কারণ তখন সমাজে দুর্নীতি আসবে না। এই কারণে ধর্মীয় অনুশাসন মেনে চলা খুবই জরুরি, যা শিশুর সামাজিকীকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বিভিন্ন ধর্মীয় যে আচার অনুষ্ঠানের কথা আমি বললাম, সেই আচার অনুষ্ঠানগুলো যদি আমরা নিয়মিত মেনে চলি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে। যেমন ধরো, ইসলাম ধর্মে বলা হয়েছে নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। এছাড়া অন্যান্য ধর্মেও বিভিন্ন অনুশাসনের কথা বলা হয়েছে, সেই অনুশাসনগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের শুধু মানসিক নয়, আমরা শারীরিকভাবে সুস্থতা লাভ করব। এবং সৃষ্টিকর্তার প্রতি যখন একজনের আস্থা থাকে তখন কিন্তু তার মনোবলও অনেক বৃদ্ধি পায়। এই কারণে আমরা যে যার ধর্ম সুন্দরভাবে এবং সঠিকভাবে পালন করব, কারণ এই ধর্মই আমাদেরকে একজন সুন্দর, সুস্থ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। জনগণের কাছে সংবাদ, মতামত, বিনোদন প্রভৃতি সরবরাহ করার মাধ্যমকে বলা হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম বলতে আমরা বুঝি বেতার, টেলিভিশন, সংবাদপত্র এবং চলচ্চিত্রকে। সংবাদপত্রের মাধ্যমে আমরা প্রতিদিনকার বিভিন্ন ঘটনার সম্পর্কে জানতে পারি, বিশ্বে বর্তমানে কি ঘটছে সেই সম্পর্কে জানতে পারি। এছাড়া আমাদের অতীত ঐতিহ্য সম্পর্কেও জানতে পারি। বেতারে আমরা শোনার মাধ্যমে বিভিন্ন বিনোদনমূলক ও শিক্ষামূলক অনুষ্ঠান দেখে থাকি, যা শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া টেলিভিশন, যা তোমরা দেখতে সবাই খুব পছন্দ করো, সেই টেলিভিশন কিন্তু আমাদের শুধুমাত্র বিনোদনের জন্য নয়, আমাদেরকে বিভিন্ন ধরনের সংবাদ এবং শিক্ষামূলক অনেক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে শিশুকে একটি সামাজিক মানুষে পরিণত করতে খুবই সহযোগিতা করে। এরপরে আসো চলচ্চিত্র। চলচ্চিত্র যদি শুধুমাত্র বিনোদনধর্মী না হয়, তার মধ্যে যদি একটা বার্তা থাকে যে সামাজিক মানুষ হওয়ার জন্য ভালো একটি বার্তা দেওয়া হয়, তবে সেটি কিন্তু শিশুকে গঠনমূলক মানসিক অবস্থা তৈরি করার জন্য সহযোগিতা করবে। আমরা যে গণমাধ্যমগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম, আমাদের কিন্তু নিয়মিত এই গণমাধ্যমগুলো দেখা উচিত। তোমরা যারা ছোট আছো তারা কিন্তু এই গণমাধ্যমগুলোর সংস্পর্শ থেকেই একজন সুস্থ, সুন্দর, স্বাভাবিক মানুষ হিসেবে বড় হয়ে উঠবে, যে সচেতন আচরণ করে। তুমি যদি নিয়মিত খবরের কাগজ পড়ো তাহলে কি হবে, যে তুমি সারা বিশ্বে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে তোমার ধারণা থাকবে, এবং তুমি কিন্তু তখন যখন তোমার সামনে কোনো ধরনের সমস্যা আসবে তখন একটা দায়িত্বশীল আচরণ করতে পারবে। যেমন দেখো, এখন করোনা ভাইরাসের সময় আমরা কিন্তু সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছি, আর স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলবো আমরা এই সম্পর্কে সমস্ত খবর কিন্তু আমরা পাচ্ছি এই গণমাধ্যমগুলোর মাধ্যমে। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন সমস্ত জায়গায় আমাদেরকে প্রতিনিয়ত দেখানো হচ্ছে যে আমরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে রাখতে পারি, হাত পরিষ্কার রাখতে পারি, নিজেদেরকে পরিষ্কার রাখতে পারি, এবং আমাদের সমাজে যাতে এই ভাইরাসের বিস্তার সেটা আমরা রোধ করতে পারি। এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কিভাবে সামাজিকীকরণে ভূমিকা রাখছে এবং একজন মানুষকে দায়িত্বশীল মানুষে পরিণত করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এবারে আসো আমরা জেনে নিই শিশু শ্রম কাকে বলে। পরিবারকে সহযোগিতা করার জন্য কিন্তু আমরা অনেকেই কাজ করে থাকি। সেই কাজ আর শিশু শ্রম, এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। শিশু যখন পড়াশোনার পাশাপাশি ঝুঁকিমুক্ত কোনো কাজ করে এবং সেই অর্থ দ্বারা পরিবারকে সহযোগিতা করে, তাকে কিন্তু শিশু শ্রম বলা যাবে না। শিশুকে যখন কোনো পড়াশোনা বন্ধ রেখে কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা হবে, অর্থাৎ যে কাজ করলে তার শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে, সেই কাজকেই বলা হচ্ছে শিশু শ্রম। যেমন শিশুকে গৃহকর্মে, ইটের ভাটায়, ওয়েল্ডিং এর কাজ ইত্যাদি কাজে যখন নিয়োগ করা হয় তখন তাকে বলা হচ্ছে শিশু শ্রম। অর্থাৎ উপার্জন করতে গিয়ে শিশু যখন বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করে তাকেই বলা হচ্ছে শিশু শ্রম। বাংলাদেশে শিশু শ্রম বেআইনি। আমাদের দেশে গৃহকর্মে সহায়তার জন্য শিশুরা কাজ করে। এছাড়া ইটের ভাটায় বিড়ি তৈরি করতে অথবা ওয়েল্ডিং এর কাজ, এই সমস্ত কঠিন কাজগুলো শিশু করে এবং এই কাজগুলোর ফলে শিশু বিভিন্ন শোষণ, বঞ্চনা শিকার হয়। আমাদের দেশে অনেক শিশুরা গৃহকর্মে কাজ করছে, ওয়েল্ডিং মেশিন চালাচ্ছে, বজ্র থেকে বিভিন্ন দ্রব্য, মূল্যবান সামগ্রী কুড়িয়ে আনছে, যা শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া গাড়ি বা টেম্পোর হেল্পার হিসেবে কাজ করছে, তা তো আরো ঝুঁকিপূর্ণ। তো শিশুরা কেন এই ঝুঁকিপূর্ণ কাজ করছে? সাধারণত গরিব মা বাবা, পরিবারের দারিদ্রতার জন্য শিশুরা এই ধরনের কাজ করে থাকে। যে মা বাবারা পড়াশোনার খরচ চালাতে পারে না, তখন তারা শিশুকে কি করে, তারা এই সমস্ত কাজে শিশুকে দিতে বাধ্য হয়।
এছাড়া অনেক সময় মা বাবার মধ্যে বিচ্ছেদ হলে শিশুরা এই ধরনের কাজে অংশগ্রহণ করতে বাধ্য হয়। আবার শিশু শ্রম সহজলভ্য, শিশুদেরকে নিয়ন্ত্রণ করা সহজ, এই জন্য অনেক লোক আছে যারা শিশুদেরকে এই সমস্ত কাজে ব্যবহার করতে পছন্দ করে। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘর বাড়ি হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে যায়, তখনও কিন্তু শিশুরা এই ধরনের কাজে নিযুক্ত হয়। তাই আমাদের দেশে কিন্তু এই শিশু শ্রম বেআইনি। যে কোনো পরিস্থিতি হোক না কেন, শিশুদের দিয়ে কোনো প্রকার ঝুঁকিপূর্ণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে দিয়ে কাজ করানো কিন্তু যাবে না। অনেক সময় মা বাবারা ছেলে এবং মেয়ে শিশুর মধ্যে বৈষম্য করে। তারা কিন্তু ছেলে শিশুটিকে স্কুলে পাঠায় এবং মেয়ে শিশুটিকে বাসায় বসিয়ে রাখে বা কোনো কাজে দেয়। এর ফলেও কিন্তু শিশু শ্রম হয়। মানসিক বিকাশে, শারীরিক বিকাশ ভাঙছে যখন দেখে আর একটা শিশু স্কুলে যাচ্ছে, তখন তার মধ্যে হীনমন্যতার জন্ম হয়। To identify and know about the main punctuation symbols, and number 3, to learn how to use punctuations appropriately. Let's introduce capitalization with its use. Let's read the story given below and identify the capital letters used. There was a poor boy named Rakib. He lived in a small village of Ghorashal in Polash Upazila under Norsingdi district. His mother died on a Sunday in January 1994. At that time, Rakib was only 5. When he was 12, he started to work in a rich man's family as a domestic help, since his father was not in a position to bring him up. Rakib used to obey the orders of the family members, although Mojnu, the only son of the rich man, did not like to get things done by Rakib. Rakib was happy to see his master's son going to school named Fulkuri High School. Although he had to work hard, he used to ponder upon the things and events around him whenever he could find time. Now we have read the passage. Let's try to identify all the capital letters that have been used and also try to learn why. Now let's quickly identify the capital letters used here, and I'll try to explain why. Let's check the answers. I'm sure most of you would have identified the capital letters, but let's try to understand why they have been capitalized. See the T in there that's capitalized because it's the beginning of a sentence. Then in Rakib, the R is capital because it's a proper noun. Similarly in Ghorashal, Polash, Norsingdi, Mojnu, Fulkuri High School, all of these are proper nouns. Then we also see that Sunday and January, they are capitalized. These are mainly because they are proper nouns, the names of days and months. Now let's read the second part of the paragraph, and in this case you would have to identify the capital letters on your own and also the reasons why they have been capitalized. I want to learn what my master's son is learning, said Rakib to himself. He made friendship with Mojnu. Mojnu used to tell stories to Rakib about the successes of some hard-working people with a view to inspiring his friend. He also used to tell stories about some countries such as Singapore, Australia and Japan. Rakib thought, if I could go to the countries. He started to learn English and Japanese languages through watching TV and by reading books named Learn English, Learn Japanese. Alongside learning languages, he started to learn about different nations such as the French, the Americans and the Indians. Now you would have to identify the capital letters used in this paragraph and also find out the reasons why they are capitalized. I'm sure most of you would be able to do it. Now
let's quickly look at the answers. So, what is your opinion about the rules used in English grammar for capitalization based on what you have seen in this paragraph? So, let's look at the rules for capitalization. The first rule is, the first letter of the first word in a sentence is normally capitalized. Example, T in the bird is flying. Then all the proper nouns are capitalized, like names of people, names of places, names of days, months, rivers, mountains, huge constructions. You could see like Rakib, Mujnu, Rahim, these are names of people. Ghorashal, Polash, Narsindi, these are places. Days like Sunday, Monday, months like January, February, March. Rivers like Podda, Ganges, Meghna, mountains like the Everest, Mount Cook, constructions like the Sears Tower, the Eiffel Tower, these are all proper nouns. Similarly, the names of organizations are also proper nouns and they are all capitalized, like Sawar High School, Notre Dame College, World Bank, these are all proper nouns. Then the fourth one is the pronoun I. This is always capitalized. So then number 6, the main words in a title of a book or of a chapter or an article are normally capitalized, like learn English, learn Japanese, great expectations. These are all capitalized. Number 7, the main words of historical events and documents are also capitalized, like the Declaration of Independence, the French Revolution, etc. These are all, like the Declaration of Independence is a document and the French Revolution is a very, very famous historical event, and these are all capitalized. Then letters and acronyms that stand for the names or organizations, like UNICEF, TV, television, and IELTS. These are all acronyms. So UNICEF is an organization, TV is the acronym for television, IELTS is an acronym for an exam for competence of English. These are all capitalized. Then number 9, the names of Almighty and related pronouns are all capitalized. Like, I am surprised to see God's power and His immense love for mankind. Here you see both God, the G is capitalized, and His is also, the H is capitalized because the pronoun represents God. And then finally, the first word in quotation marks is normally capitalized. So, he said to me, go home at once. So, the G in the quotation is capitalized. So, by now, you have learned a fair bit about capitalization. Now, let's learn about the use of punctuation. Look at the following punctuation marks and discuss their name and what they are used for. Let's have a look one by one. The first one is a question mark. The second one, as you can see, is an exclamation mark. The third one is a period. The fourth one is a comma. The fifth one is a colon. The sixth one is a semicolon. Then we have quotation mark. Then an apostrophe. Then we have a dash. And finally, we have brackets. So you can see here are 10 different punctuation marks. A
question mark, an exclamation mark, a period, a comma, a colon, a semicolon, a quotation mark, an apostrophe, a dash, and finally brackets. Now, let's learn one by one the function of the different punctuation marks. Let's start with the question mark. It is used at the end of an interrogative sentence like, "What is your name, please? Where do you live? Was she happy to see you?" It is also used in brackets to express a doubt. "His mother died of cancer," question mark in brackets. Then we have exclamation mark. It is used to express strong feelings such as astonishment, delight, and anger. For example, "What a huge snake!" exclamation mark. "Wow, what a great shot!" exclamation mark. "Go now!" exclamation mark. "If I were a bird!" exclamation mark. Then we have period. After this mark, one must have a pause. It is used at the end of assertive, imperative, or optative sentences. Examples: Faridol is a good boy, period. Do not run in the sun for a long time, period. May Bangladesh live long, period. It is also used in abbreviations like PhD, MPhil, MA, BBA. Then we have comma. Comma is used to separate the items in a list. Example, mangoes, comma, oranges, comma, jackfruits, comma, etc. That's a list. It is used to address someone like "Dear Rakib, comma, dear sir, comma." It is used to separate introductory yes, no, well, like yes, comma, no, comma, well, comma, when they're used in the beginning of a sentence. And it is used to separate an adverbial clause when used at the beginning of a sentence. For example, if it rains, comma, I will not go to school, full stop. Then we have colon. A colon is used after thus, as follows, or the following. Example, the list is as follows: rice 5 kgs, lentil 1 kg, potatoes 2 kgs, and milk 2 liters. Then to separate two sentences of which the second clarifies the meaning of the first. I know Professor Motin well, colon, we lived together for 5 years. It is also used to separate the speaker and the speech or words, like Sajjad, colon, how can I help you? And then we have semicolon. A semicolon is used to separate different sense groups of a sentence or a list. For example, our English teacher asked us to stop playing, semicolon, to start working in the garden, semicolon, and then to go home. It is also used if the clauses in a compound sentence are not connected with a coordinating conjunction, like and, but, etc. For example, to err is human, semicolon, to forgive is divine. Then we have quotation mark. Quotation marks are used to quote someone directly, like example, my father said, open quotation mark, help the poor, close quotation mark. Is used to indicate the names of books, like open quotation mark, King Lear, close quotation mark, or Shesher Kobita, you can use it similarly. Then it is also used to highlight a specific word. Example, open quotation mark I, close quotation mark, is a personal pronoun. I is a personal pronoun. Then we have apostrophe. It is used to form the possessives like Rahim's book, children's park, boys' school, etc. It is also used to make contracted forms of words like don't is the short form of do not, isn't short form of is not, wasn't short form of was not. Similarly, it's used to indicate omission of a letter like 7 o'clock, or form a plural of a number or a letter like 5 tens make a 50,
how many A's are there in the word. Then we have dash. It is used to indicate a sudden change in a sentence. Like, if I had huge money, dash, of course, I should not talk about money. Or, it is used to emphasize a previous idea. Like, Pankaj is a good student, dash, perhaps the best. Or it is used to form compound words like father-in-law, father-in-law. And finally, we have brackets. Brackets are frequently used in mathematics, but they are also used to give explanation of some words or ideas, especially complex ones. For example, teachers use realia, real objects, in their teaching. You can see the real objects is in bracket, and it denotes the meaning of realia, which is quite a complex word. Now let's do a quick exercise on punctuations. Read the following dialogue and use punctuation marks in each gap as necessary. This is a conversation between Disha and Papia. By now, we have learned the uses of multiple punctuation marks, and I'm quite sure all of you would be able to get it right. So, let's quickly look at the answers. Disha, did you call me yesterday? Question mark. Papia, sorry, comma, I forgot to call you, exclamation. However, comma, Nojrul called you, exclamation. Disha, why did Nojrul call me? Question mark. Papia, he said, colon, open quotation, I want to give some things to Disha, close quotation. Disha, what are those things? Question mark. Papia, so far as I know, colon, they are a set of books, comma, a box of color pencils, comma, an Oxford dictionary, comma, and a laptop, full stop. I'm sure most of you would have guessed it right. Now let's quickly recap what we learned today. Today we learned three things. First, what are the rules for capitalization and how to use it. Second, what are the main punctuation symbols and their uses. And third, how to use punctuations appropriately. Now it's time for today's homework. Read the following application written by a student. Try to figure out why his English teacher has underlined some areas. Consider capitalization and the use of punctuations appropriately. The application reads as below. The headmaster, Elite High School, Dhaka Shodor, Dhaka. Subject, prayer for activating the school library. Dear sir, with due respect, I would like to draw your attention to the fact that our school library has remained closed for a long time. Therefore, we hope that your honor would be kind enough to take necessary steps to make the library useful for students. Faithfully yours, your most obedient pupil, Abidur Rahman, Class 8, Roll number 10. You have to figure out why the teacher has underlined some specific areas of this application, and you have to try to rectify them with capitalization and punctuation as needed. The homework given in today's class needs to be answered in the respective notebook for the subject. Once the school reopens, you must submit the same to your subject teacher for evaluation. This marks will be considered for your continuous evaluation and contribute to your final performance. Hope you stay healthy and safe. Follow the rules set out by the government, stay at home, and follow the health protocols listed out by the health department.
আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয়ের তৃতীয় অধ্যায় সপ্তম পরিচ্ছেদ অর্থাৎ উপসর্গ ক্লাসে আমি তোমাদের সাথে আছি জান্নাতুল ফেরদৌস। তো আজ আমরা এই পাঠ শেষে যা যা শিখবো তা চলো প্রথমেই জেনে নেওয়া যাক। আজ আমরা এই পাঠ শেষে শিখতে পারবো উপসর্গ কি, উপসর্গের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার উপসর্গের প্রয়োগ। তো উপসর্গ কি সেটা জানার আগে চলো আমরা কিছু শব্দ দেখে নিই। ভাব, ছায়া, পেট, দেশ, হাড়। এই যে আমরা শব্দগুলো দেখলাম, এই শব্দগুলোর আগে আমরা কিছু শব্দাংশ চলো যোগ করি। ভাবের সাথে প্র, ছায়ার সাথে আপ, পেটের সাথে ভর, দেশের সাথে আ এবং হাড়ের সাথে পরি। এই যে আমরা শব্দাংশগুলো যোগ করলাম, দেখো তো যোগ করার ফলে কি দাঁড়াচ্ছে। প্রথমে দেখো ভাবের সাথে আমরা প্র শব্দাংশ যোগ করেছি। এই যে আমরা ভাবের সাথে প্র শব্দাংশ যোগ করলাম, যোগ করার ফলে কিন্তু দাঁড়াচ্ছে প্রভাব। এই যে ভাব এবং পরবর্তীতে হয়ে গেল প্রভাব, দুটো কিন্তু আলাদা শব্দ। একটু লক্ষ্য করলে দেখবে দুটোর অর্থে কিন্তু ভিন্নতা আছে। ভিন্নতা কখন হলো? যখন আমরা প্র শব্দাংশটি যোগ করলাম, অর্থাৎ এখানে কিন্তু শব্দের সম্প্রসারণ ঘটেছে। আরেকটি উদাহরণ দেখি চলো। ছায়া। ছায়ার আগে আমরা আপ শব্দাংশটি যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? আবছায়া। এখন একটু চিন্তা করে দেখো, ছায়া আর আবছায়া এই দুটো শব্দের অর্থ কি এক? মোটেও না। এই দুটো শব্দের অর্থ কিন্তু এক না। আবছায়া শব্দটি দ্বারা আমরা কি বুঝি? ঈষৎ ছায়া, অল্প ছায়া, পুরোপুরি ছায়া পড়েনি এমন। অর্থাৎ দেখো তো শব্দের অর্থের এখানে কিন্তু সংকোচন ঘটেছে। ছায়া মানে পুরোপুরি ছায়া পড়ে গেছে, কিন্তু আবছায়া মানে কিন্তু পুরোপুরি ছায়া পড়েনি, অর্থাৎ অল্প ছায়া পড়েছে। অর্থাৎ শব্দের অর্থের কিন্তু এখানে সংকোচন ঘটে গেল। এখন পেটের আগে যদি আমরা ভর শব্দাংশটি যোগ করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে? ভর পেট। এখানে কিন্তু আবার আরেকটা জিনিস হয়ে গেল। এই যে পেটের আগে আমরা ভর শব্দাংশ যোগ করলাম, কি দাঁড়াচ্ছে? ভর পেট। এখন ভর পেট আর পেট এই দুটো শব্দ কিন্তু শব্দের অর্থ কিন্তু এক না। ভরপেট মানে আমরা পুরোপুরি পেট ভরে যাওয়াকে বুঝি, কিন্তু শুধু যখন পেট থাকবে তখন কি আমরা পুরোপুরি পেট ভরে যাওয়াকে বুঝবো? মোটেও না। এখানে আবার কি হলো দেখো, ভর যোগ পেট অর্থাৎ ভর পেট, এখানে কিন্তু শব্দের অর্থের পূর্ণতা প্রকাশ পেল, অর্থাৎ পুরোপুরি কিন্তু পেটটা ভরে গেছে, অর্থাৎ ভর পেট। এখন দেখো দেশ। দেশ যে শব্দটি, দেশের আগে আমরা আ শব্দাংশ যোগ করলাম, কি দাঁড়াচ্ছে? যোগ করার ফলে আদেশ। এখন এখানে একটা মজার বিষয় দেখো, দেশ যখন আমরা বললাম দেশ আর সেটি হয়ে গেল আদেশ, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো অর্থ প্রকাশ করে। দেশ থেকে যখন আদেশ হয়ে গেল তখন কিন্তু শব্দের অর্থের পরিবর্তন হয়ে গেছে। এখন দেখো হাড়। হাড়ের আগে আমরা যোগ করলাম পরি। এই যে আমরা পরি শব্দাংশটি যোগ করলাম, পরি শব্দাংশ যোগ করার ফলে দেখো কি হচ্ছে? পরিহার। প্রথমে ছিল হাড়। হাড় বলতে আমরা গলার হাড় বুঝি, হাড় বলতে আমরা হেরে যাওয়া বুঝি, হাড় বলতে আমরা সুধের হাড় বুঝি, কিন্তু এক্ষেত্রে দেখো হাড়ের আগে যখনই আমরা পরি যোগ করলাম তখন সেটা হয়ে গেল পরিহার, অর্থাৎ ত্যাগ করা। তাহলে কি হলো? নতুন অর্থবোধক শব্দ তৈরি হলো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে আমরা শব্দাংশগুলো যোগ করলাম, এই শব্দাংশগুলোর কারণে কিন্তু অনেক রকম পরিবর্তন হয়। তো পরিবর্তনগুলো কি কি চলো আমরা আরেকবার একটু দেখে নিই। প্রথমে শব্দের অর্থে সম্প্রসারণ ঘটেছিল, শব্দের অর্থে সংকোচন ঘটে, শব্দের অর্থে পূর্ণতা সাধিত হয়, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় এবং শব্দের অর্থের পরিবর্তন হয়। তো এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে এই যে আমরা
এতক্ষণ ধরে বিভিন্ন শব্দাংশ যোগ করলাম, এই শব্দাংশগুলো একটু লক্ষ্য করলে দেখো এগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। দেখো তো প্র, আব, ভর, আ, পরি, এগুলো কিন্তু শব্দাংশ, এগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। এই যে নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু দেখো অন্য শব্দের আগে কিন্তু এগুলো বসেছে। এই অব্যয়সূচক শব্দাংশগুলোকেই বলবো আমরা উপসর্গ। তোমরা অবশ্যই মনে রাখবে উপসর্গের কিন্তু নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা নেই মানে হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, আর অর্থদ্যোতকতা আছে মানে হচ্ছে উপসর্গ অন্য শব্দকে প্রভাবিত করার ক্ষমতা রাখে, অর্থাৎ সে অন্য শব্দের আগে বসে সেই শব্দটিকে প্রভাবিত করতে পারে। আমরা এখন আমাদের যে পাঠ্যপুস্তক বইটি আছে নবম দশম শ্রেণীর, সেই পাঠ্যপুস্তক বইয়ের আলোকে উপসর্গের সংজ্ঞাটা চলো জেনে নিই। আমাদের পাঠ্যপুস্তক বই যেভাবে আছে যে ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশের নামই উপসর্গ। তো এটা তোমরা মনে রাখবে, ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশের নামই কিন্তু উপসর্গ। তো চলো এখন আমরা জেনে নেই উপসর্গ কত প্রকার। উপসর্গ মূলত 3 প্রকার: বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তো এখন আমরা বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলা উপসর্গ মূলত 21টি। কতগুলো? 21টি। তো চলো আমরা 21টি উপসর্গের সাথে একটু পরিচিত হই। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন বা উনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই যে উপসর্গগুলো আমি কিন্তু এখানে 4টা করে লিখেছি, তোমরা এভাবে 4টা করে লিখে মনে রাখতে পারো, অথবা যদি কেউ পারো 21টাও মনে রাখতে পারো। এই যে উপসর্গগুলো, এই উপসর্গগুলো হচ্ছে বাংলা উপসর্গ। তো এই বাংলা উপসর্গগুলোর প্রয়োগ চলো আমরা দেখে নিই। অপয়া। এই যে অপয়া শব্দটির আগে অ উপসর্গ যুক্ত হলো, এখানে দেখো অ উপসর্গ যুক্ত হওয়ার ফলে কিন্তু অপয়া এখানে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অ উপসর্গটি এখানে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। এখন দেখো আরেকটু উদাহরণে চলে যাই। অজানা। অজানার অ উপসর্গ এখানে অভাব অর্থে বুঝিয়েছে। অঝোর। অঝোর অর্থ আমরা কি বুঝি? অঝোর অর্থ আমরা বুঝি ক্রমাগত, অর্থাৎ এখানে অ উপসর্গটি ক্রমাগত অর্থে ব্যবহৃত হয়েছে। চলো আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই। আগাছা। আগাছা, এখানে আগাছার যে আ বাংলা উপসর্গ, এই আ বাংলা উপসর্গ দেখো এখানে ব্যবহার করার ফলে কি হয়েছে? নিকৃষ্ট বুঝিয়েছে। আগাছার আ এখানে নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। এখন দেখো অনাবৃষ্টি। এই যে অনাবৃষ্টি শব্দটি, এই অনাবৃষ্টির আগে আছে অনা বাংলা উপসর্গ। এখন এই যে অনা বাংলা উপসর্গটি, এই অনা বাংলা উপসর্গ দ্বারা আমরা এখানে কি বুঝছি? এখানে কিন্তু আমরা অনাবৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাব। অর্থাৎ অনা এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। অনামুখ। অনামুখর আগে আমরা দেখো এখানে উপসর্গ ব্যবহার করেছি অনা। এই যে অনা বাংলা উপসর্গটি আমরা ব্যবহার করলাম, এটা অনামুখ মানে কি? মানে হচ্ছে অশুভ, অর্থাৎ অনা এখানে অশুভ অর্থে ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ দেখি। আবছায়া। এই যে আবছায়া, হ্যাঁ, ছায়ার আগে আব বাংলা উপসর্গ আমরা যুক্ত করলাম। আবছায়া মানে কি? অস্পষ্ট, মানে ছায়া পুরোপুরি পড়েনি, অস্পষ্ট। এখানে আব বাংলা উপসর্গটি অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি ইতি কথা, ইতিহাস। এই যে ইতি বাংলা উপসর্গটি আমরা যোগ করলাম, ইতি বাংলা উপসর্গটি কিন্তু পুরনো অর্থে ব্যবহৃত হয়েছে। তো আরো কিছু উদাহরণ আছে, যেমন ধরো পাতিহাস, পাতিলেবু। এখানে কিন্তু পাতি বাংলা উপসর্গ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। পাতিলেবু কি? ছোট লেবু। পাতি হাঁস মানে কি? ছোট হাঁস, অর্থাৎ এখানে ক্ষুদ্র অর্থে পাতি ব্যবহার করা হয়েছে। রাম ছাগল। এই যে এখানে রাম বাংলা উপসর্গটি আমরা ব্যবহার করলাম ছাগলের আগে, এখানে কিন্তু বড় অর্থে রাম ব্যবহার করা হয়েছে। রাম ছাগল, যখন আমরা ছাগল বলতে কিন্তু বড় ছাগল বুঝাই না, কিন্তু যখন আমরা রাম ছাগল বলি তখন কিন্তু আমরা বড় ছাগলকেই বুঝি, অর্থাৎ রাম এখানে বড় অর্থে বোঝানো হয়েছে।
শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে বাংলা উপসর্গ বাংলা শব্দের আগে বসবে। এ কথা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, বাংলা শব্দের আগে বাংলা উপসর্গ বসবে। এরকম আরো অনেক উদাহরণ তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে দেয়া আছে। তোমরা একটু মনোযোগ সহকারে সবগুলো উদাহরণ এবং উদাহরণগুলোর প্রয়োগ দেখে নিবে। এখন আমরা তৎসম উপসর্গ নিয়ে আলোচনা শুরু করি। তৎসম উপসর্গ 20টি। আমরা বাংলা উপসর্গ যেরকম 5টা 5টা করে অথবা 4টা 4টা করে লিখে মুখস্থ করেছি, তোমরা কিন্তু তৎসম উপসর্গ 4টা 4টা করে অথবা 5টা 5টা করে লিখে তারপর মুখস্থ করতে পারো। তো চলো এখন আমরা এই যে 20টি তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে এগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। প্র, পরা, অপসম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এই যে 20টি তৎসম উপসর্গ আছে, তোমাদের মনে রাখতে হবে তৎসম উপসর্গ কিন্তু তৎসম শব্দের পূর্বে বসে। আমরা কিন্তু বাংলা উপসর্গের ক্ষেত্রেও এই কথাটা মনে রাখবো। বাংলা উপসর্গ বাংলা শব্দের পূর্বে বসবে এবং তৎসম উপসর্গ তৎসম শব্দের পূর্বে বসবে। এই পর্যায়ে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আ, সু, বি, নি, এই যে 4টা উপসর্গ, এই 4টা উপসর্গ কিন্তু আমরা বাংলা উপসর্গের ক্ষেত্রেও দেখেছিলাম, বাংলা 21টি উপসর্গের ক্ষেত্রেও তোমরা লক্ষ্য করবে আ, সু, বি, নি, এই 4টা উপসর্গ দেখা যায়। ঠিক তেমনি তৎসম বা সংস্কৃত উপসর্গের ক্ষেত্রেও তোমরা লক্ষ্য করবে আ, সু, বি, নি, এই 4টা উপসর্গ কিন্তু দেখা যায়। তো এখন আমাদের এইটা মাথায় রাখতে হবে আমরা কখন বুঝবো যে এটা বাংলা উপসর্গ বা কখন বুঝবো এটা তৎসম বা সংস্কৃত উপসর্গ। তো এক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যখন বাংলা শব্দের পূর্বে আ, সু, বি, নি এই 4টা উপসর্গ যুক্ত হবে তখন সেটি বাংলা উপসর্গ, এবং যখন তৎসম শব্দের পূর্বে আ, সু, বি, নি এই 4টা উপসর্গ যুক্ত হবে তখন সেটি তৎসম উপসর্গ। তো চলো এখন আমরা তৎসম উপসর্গ কিছু উদাহরণ জেনে নিই। প্রসিদ্ধ, এই যে প্রসিদ্ধ শব্দটি, এই প্রসিদ্ধ শব্দের শুরুতে আমরা প্র উপসর্গ যুক্ত করেছি। যুক্ত হওয়ার ফলে কিন্তু প্রসিদ্ধ হয়ে গেল, অর্থাৎ আগে ছিল সিদ্ধ, যখন আমরা প্র উপসর্গ যুক্ত করলাম তখন হয়ে গেল প্রসিদ্ধ। এখানে কিন্তু প্র উপসর্গ খ্যাতি অর্থে বোঝানো হয়েছে। ঠিক তেমনি প্রসার, সার শব্দটির আগে যখন আমরা প্র উপসর্গ যুক্ত করলাম তখন দেখো এই প্র উপসর্গ যুক্ত হওয়ার ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রসার। প্রসার প্রসার প্রসারের আগে যে প্র উপসর্গটি আমরা যুক্ত করেছিলাম সেটা দ্বারা কিন্তু এখানে আধিক্য বুঝিয়েছে। ঠিক তেমনি দেখো প্রবেশ, এই যে বেশ শব্দটির আগে আমরা প্র উপসর্গ যুক্ত করেছি, এখানে কিন্তু প্র উপসর্গ গতি হিসেবে ব্যবহার হয়েছে। আমরা আরো কিছু উদাহরণ দেখে নিই। পরায়ণ, পরায়ণ শব্দটির শুরুতে আছে পরা তৎসম উপসর্গ। এখানে পরা তৎসম উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি দেখো পরাজয়, পরাজয় শব্দটির আগে পরা তৎসম উপসর্গটি যুক্ত হয়েছে। এখানে পরা তৎসম উপসর্গটি বিপরীত অর্থে বোঝানো হয়েছে। আমরা সবাই জানি পরাজয় অর্থাৎ এই যে জয় শব্দটি, জয় শব্দটির বিপরীত শব্দ কিন্তু পরাজয়। ঠিক তেমনি দেখো দুর্ভাগ্য, দুর্দশা এই শব্দগুলোর শুরুতে কিন্তু দূর তৎসম উপসর্গ ব্যবহৃত হয়েছে। এই যে তৎসম উপসর্গ দূর, এই দূর কিন্তু এখানে মন্দ অর্থে বুঝিয়েছে, মন্দ অর্থ বোঝানো হয়েছে। এরকম আরো অনেক উদাহরণ তোমাদের বইয়ে দেয়া আছে, তোমরা একটু মনোযোগ সহকারে সবগুলো উদাহরণ দেখে নিবে। এখন আমরা বিদেশি উপসর্গ নিয়ে আলোচনা করব। আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এই যে শব্দগুলো বাংলা ভাষায় প্রচলিত আছে, এই শব্দগুলোর সাথে কিন্তু কিছু উপসর্গ প্রচলিত আছে। এই উপসর্গগুলোকে কিন্তু আমরা বলবো বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ কিন্তু অসংখ্য,
বাংলা উপসর্গ যেমন ছিল 21টি, তৎসম উপসর্গ ছিল 20টি। তৎসম উপসর্গ আর বাংলা উপসর্গ এগুলো কিন্তু মোটামুটি আমরা জানি 21টি বা 20টি, কিন্তু এই যে বিদেশি উপসর্গ কিন্তু অসংখ্য, এটার কিন্তু কোনো নির্দিষ্টতা আমাদের জানা নেই। চলো এখন আমরা বিদেশি উপসর্গের প্রয়োগ জেনে নিই। প্রথমেই আমরা ফার্সি কয়েকটি উপসর্গের সাথে পরিচিত হই, যেমন ধরো কার, না, বদ। এই উপসর্গগুলো কিন্তু ফার্সি ভাষা থেকে এসেছে। চলো এই উপসর্গগুলোর উদাহরণগুলো জেনে নিই। কারখানা, কারসাজি, এই যে দুটো শব্দ কারখানা এবং কারসাজি, কারখানা শব্দের শুরুতে কার ফার্সি উপসর্গ এবং কারসাজি শব্দের শুরুতে কার ফার্সি উপসর্গ। তোমরা একটু লক্ষ্য করবে এই যে কারখানা কারসাজির শুরুতে কার ফার্সি উপসর্গ অর্থাৎ কার বিদেশি উপসর্গ যুক্ত হলো। এখানে কিন্তু কারখানা বা কারসাজির কার কাজ অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা আরেকটি ফার্সি উপসর্গ জানি না। এই না ফার্সি উপসর্গটির উদাহরণ দিই আমরা নারাজ। এই যে নারাজের শুরুতে না উপসর্গটি আছে, এই না উপসর্গটি কিন্তু না অর্থে ব্যবহৃত হয়েছে। তেমনি বদ, বদ কিন্তু একটি ফার্সি উপসর্গ। চলো বদের উদাহরণ দেখে নিই। বদ মেজাজ, বদমাস, দুটো শব্দের শুরুতেই কিন্তু বদ দেয়া আছে। এই যে বদ মেজাজ বা বদমাস, এখানে যে বদ ফার্সি উপসর্গটি ব্যবহৃত হয়েছে এটা কিন্তু মন্দ অর্থে। বদ মেজাজ বা বদমাস এটা কিন্তু মন্দ অর্থে আমরা বুঝি। এখন আমরা বিদেশি উপসর্গের ক্ষেত্রে আরবি উপসর্গ সম্পর্কে জেনে নিই। তো আরবি উপসর্গের কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। আম, খাস, গড়। এই যে আম আরবি উপসর্গটি, এই আম আরবি উপসর্গটির উদাহরণ হচ্ছে আম দরবার। এই যে দরবারের শুরুতে আম উপসর্গটি যুক্ত হলো, এখানে কিন্তু আম দরবার আম উপসর্গটি সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি খাস মহল, খাস কামরা, এটা শুরুতে আছে খাস আরবি উপসর্গ। এখানে খাস আরবি উপসর্গটি কিন্তু বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি গড়, গড় উপসর্গ দ্বারা আমরা একটি উদাহরণ দেখে নিই। গড় মিল, এখানে মিলের আগে যে গড় আরবি উপসর্গ অর্থাৎ বিদেশি উপসর্গ আমরা যোগ করলাম, এখানে কিন্তু গড় অভাব অর্থে বোঝানো হয়েছে, অর্থাৎ গড়মিল, গড়মিলের গড় এখানে অভাব অর্থ বুঝিয়েছে। তো চলো এখন আমরা কিছু ইংরেজি উপসর্গের সাথেও পরিচিত হয়ে নিই। ফুল, হাফ, হেড। ফুল উপসর্গটি ইংরেজি উপসর্গ। তো এই যে ফুল উপসর্গটি আছে, এই উপসর্গ দ্বারা কিন্তু আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি, যেমন ধরো ফুল হাতা, ফুল শার্ট। এই যে ফুল হাতা এবং ফুল শার্ট, এটা শুরুতে আছে ফুল বিদেশি উপসর্গ অর্থাৎ ইংরেজি উপসর্গ। এখানে ফুল হাতা বা ফুল শার্টের ফুল কিন্তু পূর্ণ অর্থে বোঝানো হয়েছে। আরেকটি উদাহরণ দেখি, হাফ। হাফ উপসর্গের উদাহরণগুলো এমন, হাফ হাতা, হাফ প্যান্ট। এই যে হাফ হাতা এবং হাফ প্যান্ট, এটা শুরুতে হাফ বিদেশি উপসর্গ যুক্ত হয়েছে বা ইংরেজি উপসর্গ যুক্ত হয়েছে। এই যে হাফ, এখানে কিন্তু আধা অর্থে বোঝানো হয়েছে। হাফ হাতা, হাফ প্যান্ট, এগুলো দ্বারা কিন্তু আমরা আধা আধা বুঝি। আরেকটি দেখো হেড। হেড উপসর্গের দ্বারা আমরা দুটো উদাহরণ দেখি, হেডমাস্টার এবং হেড অফিস। এই যে হেডমাস্টার এবং হেড অফিসের শুরুতে হেড বসানো হয়েছে, এই হেড দ্বারা কিন্তু প্রধান বোঝায়। তোমরা সবাই জানো হেডমাস্টার আমাদের স্কুলের বা আমাদের কলেজের যিনি প্রধান থাকেন তাকে আমরা হেডমাস্টার বলি। হেড অফিস, আমাদের অফিসের যে প্রধান অফিসটা থাকে তাকে আমরা হেড অফিস বলি, অর্থাৎ এখানে প্রধান বোঝানো হয়েছে। তো চলো এখন আমরা উর্দু বা হিন্দি উপসর্গ নিয়ে আলোচনা করি। এই যে উর্দু বা হিন্দি উপসর্গের একটা উদাহরণ আছে হর। এই হর উপসর্গের দ্বারা আমরা কিছু উদাহরণ দেখে নেই। হর হামেশা, হর কিসিম। এই যে হর হামেশা বা হর কিসিমের হর যুক্ত হয়েছে প্রথমেই, এই হর কিন্তু প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে।
এরকম আরো অনেক উদাহরণ তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে দেওয়া আছে। তোমরা কিন্তু বাসায় বসে খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা উদাহরণ পড়ে নিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের কিছু বাড়ি কাজ দিচ্ছি। এই বাড়ি কাজগুলো অবশ্যই স্কুল খোলার পর তোমার যে শ্রেণী শিক্ষক আছে সেই শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। নিজের কোনটি কোন ধরনের উপসর্গ, আমি কিছু শব্দ দিচ্ছি, শব্দগুলো তোমরা লিখে নাও। অচিন, অঘাচণ্ডী, আলুনি, আর্নয়ন, কদাকার, প্রতাপ, অপবাদ, অপমৃত্যু, নিবারণ, বিশুদ্ধ, কারচুপি, বেতার, বিপদ, সঠিক, লাপাত্তা, গড়রাজি, হেজ, মৌলবী। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে তোমরা আলাদা করবে কোনটা তৎসম উপসর্গ, কোনটা বিদেশি উপসর্গ, কোনটা বাংলা উপসর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকারি নির্দেশ অনুযায়ী ঘরে থাকো।